আছো? ভালো আছো নিশ্চয়ই। আশা করছি বাড়িতে আছো এবং নিরাপদেই আছো, তাই না? অনেকদিন পর আবার কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে আসছি। আজকে আমি এই বর্ষাকালে সকালবেলা তোমাদের কাছে আসলাম। এসো জেনে নেই, আজকের আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা। মনোযোগ দিয়ে দেখো, কিন্তু দেখতে পাচ্ছ কি সাদা কয়েকটা পাখি উড়ে গেল, হাঁস উড়ে গেল, এগুলো কিন্তু বুনো হাঁস। অতিথি পাখি দেখো, আরো কি দেখা যাচ্ছে এখানে? হাঁস, কচ্ছপ। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এ ধরনের কোনো ছবি কি তোমরা দেখতে পেয়েছো কখনো? আবার একটু দেখো, কতগুলো হাঁস উড়ে যাচ্ছে দেখো। আর এই যে আস্তে আস্তে ধীরে ধীরে কচ্ছপরা চলে আসছে। তাহলে এই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারছি আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর কোন কবিতাটা পড়াবো। নদী, নদী আছে, নদীর তীর আছে। হ্যাঁ জানি, তোমরা কিন্তু এখন ধরে ফেলেছো, তাই না? হ্যাঁ, তোমরা এখন ঠিক বুঝে ফেলেছো যে আমরা আজকে কি পড়তে যাচ্ছি। আমরা আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই তীরে কবিতা, তাই না? তাহলে আমরা কবিতাটা পড়ার আগে, জানার আগে একটু কবি পরিচিতি জেনে নিই। যদিও তোমরা বলবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা মোটামুটি সবাই কম বেশি জানি, তাই না? তারপরেও আমরা এই কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 খ্রিস্টাব্দের 7ই মে 1268 সনে বাংলা সনের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবি নন, কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তার রচনা ভাণ্ডার বিশাল। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1348 বাংলা সনে 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। আমরা এই বিশ্বকবি সম্পর্কে কম বেশি সবাই জানি। তিনি তোমাদের জন্য, বড়দের জন্য এত এত বিশাল করে বিশাল ভাণ্ডার রেখে গেছেন বাংলা সাহিত্যে, যা বলে শেষ করা যায়। তোমাদের জন্য তার চমৎকার চমৎকার কবিতা, সাহিত্য রয়েছে। আমরা একটু একটু করে বড় হব এবং সেই সব সাহিত্যগুলো পড়ব, জানব এবং নিজেকে সমৃদ্ধ করব। ঠিক আছে? এবার আমি তোমাদের পাঠ্যাংশটুকু, আজকের যে কবিতাংশটুকু সেটুকু পড়ে শোনাব। ঠিক আছে? এসো আমি কবিতাটা আগে পড়ি, তোমরা কিন্তু কবিতাটা শুনবে, আমার পড়াটা শুনে আমার সাথে সাথে বই দেখবে। কিন্তু আরেকটা কথা, তোমরা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের 91 পৃষ্ঠা বের করো এবং আমার সাথে সাথে এই কবিতাংশটুকু শোনো, পড়বে এবং শুনবে। দুই তীরে। রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটির চারিপাশ, শীতের দিনে বিদেশে সব হাঁসের বসবাস, কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙি সন্ধ্যে বেলায় ভিড়ে। পড়তে পারছো? আবার বলছি, শুনে নাও। দুই তীরে। রবীন্দ্রনাথ ঠাকুর।
আমি ভালোবাসি আমার নদীর বালুচর। শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙি সন্ধে বেলায় ভিড়ে। দেখো, রবীন্দ্রনাথের সাথে আমাদের এই বাংলার নদীর সম্পর্ক কিন্তু একদম গভীর। কবি যে এখানে নদীকে কতটা ভালোবাসে সে কিন্তু প্রথমেই সে নিজেই স্বীকার করে নিচ্ছে যে আমি ভালোবাসি আমার নদীর বালুচর। নদীর দুই ধারে যে পলিমাটির উপরে বালু পড়ে চিকচিক করে, সেই বালুচর যখন সেই বালুচরে যখন রৌদ্র পড়ে তখন সোনার মতন চিকমিক করে ওঠে। সেটা সব কবির থেকে শুরু করে সাধারণ মানুষের মনেও আন্দোলিত হয়। আর সেই গ্রাম বাংলার সেই নদীর যে দুই তীরের চিত্র, সেটা আমাদের বাংলা বছরের যে ঋতুগুলো রয়েছে সেই ঋতুগুলোর মধ্যেও কিন্তু প্রভাব ফেলে। যেমন শরৎকালে দেখা যায় যে চকাচকি, চকাচকি তোমরা চকর চকরি পাখির নাম শুনেছ? হ্যাঁ, বাংলা সাহিত্যে আমাদের কিন্তু এই চকর চকরি অনেক কথা নিয়ে এই সাহিত্যে আসছে, এই পাখি দুটোর নাম। এরই আঞ্চলিকভাবে আমাদের দেশে এই পাখিগুলোকে আবার চকাচকিও বলে। কবি সেই শব্দ দুটোই ব্যবহার করেছেন। এই পাখিগুলো হাঁস জাতীয়, এরা কিন্তু কোনো গাছের মগডালে কিন্তু বাসা বাঁধে না, এরা বাঁধে সেই শরৎকালের যে নির্মল সুন্দর ঝকঝকে পরিবেশে, যে নদীর দুই তীরে কাশফুলের গাছ থাকে, ঝোপঝাড় থাকে, কেওড়া গাছের ঝোপঝাড় থাকে, সেইখানে নদীর যে বালুচর সেই বালুর মধ্যে তারা ঘর বাঁধে নির্জনে। তারপরে সেইখানে কাশফুলের সেই মনোরম দৃশ্যের কথা কবি বলেছেন। দেখো কত সুন্দর করে বলেছেন যে যেথায় ফুটে কাশ তটের চারিপাশ। তট, তট মানে হচ্ছে নদীর তীর। তাহলে নদীর তীর, সেই নদীর তীরে আমরা দেখি শরৎকালে সাদা মেঘের ভেলা বয়ে যায়, সেই পেঁজা পেঁজা তুলোর মতন সেই শরতের কাশফুল, যেগুলো ধরলে মনে হয় পাখির পালকের মতো নরম, সেই ফুলে ফুলে ছেয়ে যায় সেই নদীর দুই ধার। এরপরে আসে শীত। শীতকালে সেই সুদূর সাইবেরিয়া, বিভিন্ন শীতপ্রধান দেশগুলো থেকে হাঁস জাতীয় অনেক প্রজাতির পাখিগুলো কিন্তু আমাদের দেশে আসে বেড়াতে। কেন? আমার প্রকৃতিকে ভালোবেসে, আমাদের প্রকৃতিকে তারা ভালোবেসে এই নদীকে, নদীর তীরে এসে জমাট বাঁধায়, তাদের পলকাকুলিতে নদীর দুই তীর ভরে যায়। সেই শীতকালের সেই কথা বলছে যে শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। এর সাথে এই দেখো এখানে কিন্তু কচ্ছপগুলো, সেই কচ্ছপ যারা ছোট্ট ছোট্ট কচ্ছপ, আমাদের দেশে সমুদ্রে বড় বড় কচ্ছপ থাকে, কিন্তু আমাদের দেশে এই ধরনের ছোট্ট ছোট্ট কচ্ছপগুলো থাকে, টার্টেলস, ইংরেজিতে বলি আমরা টার্টেলস। তো এই কচ্ছপগুলো কিন্তু তখন নদীর তীরে শীতে রৌদ্র পোহাতে কি করে, হাত পা ছড়িয়ে তারা আস্তে 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 হেঁটে বেড়ায়। তো এই দৃশ্যগুলো বড়ই মনোরম। আর এটাই কবির কিন্তু ভিতরে, মনের ভিতরে গেঁথে গেছে। আর দু একখানি জেলে ডিঙি সন্ধেবেলা কি হয়, জেলেরা, আমাদের দেশের সেই নদীর বুকে একদল মানুষ আছে, তারা সারাদিন ছোট্ট ছোট্ট ডিঙি ভাসিয়ে তারা জাল দিয়ে মাছ ধরে, সেই মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে এবং সারা দিন মাছ ধরে সে সন্ধ্যাবেলা আপন নীড়ে চলে আসে, সেই নদীর তীরে তার ছোট্ট ডিঙিটাকে বেঁধে তার নিজের বাড়িতে চলে যায়। তো
সেই যে ছোট্ট দু একখানি জেলে ডিঙি যে নদীর তীরে বাঁধা থাকে, সেটাও কবির কিন্তু মনে আন্দোলিত হয়। রবীন্দ্রনাথের, তোমরা দেখবে রবীন্দ্রনাথের সাহিত্যে বারবার কিন্তু সে এই নদী নিয়ে লিখেছে। তোমাদের মনে আছে ক্লাস 2-এ তোমরা কিন্তু আমাদের ছোট নদী কবিতাটা পড়েছো কি, তাই না? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পার। এরকম আরো আছে, আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খুঁটায় ডিঙি নৌকা বাঁধা বাঁধা সারি সারি। তো এইরকম রবীন্দ্রনাথের কাব্যে কবিতায় বারে বারে নদী চলে আসছে, নদীর সেই রূপ, আমাদের প্রকৃতি, এই কথাগুলোই কিন্তু সে কবি আমাদেরকে এই কবিতাংশটুকুতে বোঝাতে চেয়েছেন, ফুটিয়ে তুলেছেন। তো আমরা আমাদের পরীক্ষার সময় আমরা যখন যে কবিতাংশটুকু পাই, অবশ্যই দেখবে যে বলা হয় মূল ভাব, মূল ভাব 5টি বাক্য লেখো বা মূল ভাবটুকু লিখো, এরকম প্রশ্ন আসে। তো এই কবিতাংশটুকুতে আমরা কি মূল ভাব পেলাম? আমরা মূল ভাব পেলাম যে এখানে কবি কিন্তু প্রথমেই বলেই ফেলেছেন যে আমি ভালোবাসি, আমি আমার নদীর বালুচর। তার মানে কি, সে যে নদীকে ভালোবাসে, তাহলে এই কথাটা দিয়েই বোঝানো যায়। তাহলে আমি এখানে লিখতে পারি প্রথমেই যে এই কবিতাংশটুকুতে কবি তার নিজের নদীর প্রতি ভালোবাসা এবং প্রকৃতিকে ভালোবাসা সম্পর্কে বলেছেন। এরপরে আসছে যে আমাদের বাংলা বছরে যে 6টি ঋতু আছে, আমরা দেখি যে এই যে ঋতু, আমাদের 12টি মাসের 6টি ঋতু, তার যে পরতে পরতে এক একটা ঋতুর যে এক একটা রূপ, সেই রূপের কিন্তু সুন্দরভাবে এই কবিতাংশটুকুতেও কিন্তু 2টো ঋতুর বর্ণনা এসেছে। দেখো, শরৎকালের কথা বলেছে, আমরা জানি যে শরৎকালে থাকে মেঘমুক্ত আকাশ, নীল আকাশ, তার মধ্যে একেবারে মেঘের সাদা সাদা মেঘের 2 তীরের চিত্রগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। কবি এইখানে এই কবিতাংশটুকুতে এই কথাই বর্ণনা করেছেন। ও তার সাথে সে যে আমাদের নদীর থেকে কিছু লোক যে জীবিকা নির্বাহ করে, জেলেরা, তাদের কথাও তারা যে ছোট্ট ছোট্ট ডিঙি নৌকা সন্ধ্যাবেলায় এসে এই বেঁধে রেখে তার নিজের আপন আলোয় চলে যাচ্ছে, সেই দৃশ্য কবি এখানে বিধৃত করেছেন। তাহলে এইভাবে আমরা মূলভাবের কথা কিন্তু উল্লেখ করতে পারি। এইভাবে আমি জানি তোমরা এই মূলভাব লেখার প্র্যাকটিস করো বা অনুশীলন করতে থাকো। তো এই কবিতাংশটুকুতে আমরা এখানে এই কথাগুলোই মূলভাব হিসেবে। এসো এবার আমরা যুক্তবর্ণ ভেঙে দেখাই। এখানে আমি 4টি শব্দ নিয়েছি, 4টি শব্দ যুক্তবর্ণ সম্বলিত। দেখো, প্রথমেই আছে নির্জন, এখানে বর্গীয় জয়ের উপরে রেফ। আমরা যখন কোনো বর্ণের উপরে রেফ দেব, রেফ চিহ্ন দেখব, তখন আমরা জেনে নেই যে রেফ কিন্তু উচ্চারণ হয় যে জায়গাটায়, বর্ণের যে জায়গাটায়, তার পরবর্তী বর্ণের উপরে সেই রেফটা যুক্ত হয়। যেমন এখানে দেখো, নির্জন, নির পরে কিন্তু র উচ্চারণ হয়েছে, ওই রেফের র, যার ফলে ওই বর্গীয় জয়ের উপরে গিয়ে কিন্তু রেফ চিহ্নটা দেওয়া হয়েছে। এই জন্য যখনই আমরা কোনো বর্ণের উপরে রেফ চিহ্ন দেখব, সেই বর্ণের যুক্তবর্ণ ভাঙাতে গেলে আমি অবশ্যই প্রথমে রেফ চিহ্ন আসবে, তারপরে ওই বর্ণটি। যেমন এখানে আছে রেফ এবং বর্গীয় জ। আমি বর্গীয় জ সম্বলিত একটি শব্দ ভেবে নিয়েছি, যেটা বর্জন। তোমরা চাইলে বর্গীয় জয়রেফ দিয়ে আরো অনেক শব্দ তোমরা তৈরি করতে পারো।
আমি জানি। তাহলে বর্জন দিয়ে আমি একটা যদি বাক্য ভাবি তাহলে কি হতে পারে একটু ভেবে নাও। ভেবে নিয়েছো? আচ্ছা, তাহলে দেখো আমার সঙ্গে মেলে কিনা। আমরা বলতেই পারি যে আমরা খারাপ কাজগুলো বর্জন করব। কি তোমরা বর্জন শব্দ জানো তো? সব বর্জন শব্দের অর্থ হচ্ছে বাদ দাও। তাহলে আমরা অবশ্যই খারাপ কাজগুলো বাদ দেব। তাহলে আমি বলতে পারি যে আমি খারাপ কাজগুলো বর্জন করব। তেমনি রবীন্দ্র, দেখো এখানে তিনটি কিন্তু বর্ণ একত্রে যুক্ত হয়েছে, নয়, দয়, রফলা। এখন এখানে প্রথম কি আছে? দন্ত ন, তারপরে আছে দ, এরপরে আছে র, ফলা। আমরা জানি ফলা চিহ্ন হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, যেমন কার চিহ্ন হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। তেমনি এখন আমরা নয়, দয়, রফলা দিয়ে একটা যদি শব্দ তৈরি করতে চাই, অনেক শব্দ আছে। আমি জানি তোমরা অনেকে অনেক শব্দ বলছো, ভাবছো, কিন্তু আমি একটা ভেবে নিয়েছি, দেখো তোমাদের সাথে মেলে কিনা। যেমন চন্দ্র, ইন্দ্র, এরকম অনেক শব্দ আছে। চন্দ্র শব্দের অর্থ চাঁদ, আমরা সবাই জানি। আমরা কখনো কারোর সুন্দর মুখের সঙ্গে যদি কোনো তুলনা করতে চাই তা আমরা বলি কিন্তু চন্দ্রমুখ, চাঁদ মুখ, তাই না? তাহলে আমি বলতেই পারি যে চন্দ্র দিয়ে যে আমি তার চন্দ্রমুখ দেখে মুগ্ধ হলাম, কি বলতে পারি না? আচ্ছা, ঠিক আছে। এরপরে আসি কচ্ছপ। তোমাদের কবিতাংশের মধ্যে কচ্ছপ আছে, তাই না? সেই কচ্ছপে একটি যুক্ত বর্ণ রয়েছে, চয় ছ। সেই চয় ছয়ের যুক্ত বর্ণে কোন কোন বর্ণ আছে? চ এবং ছ। এই চয় ছ দিয়ে আমরা একটি শব্দ তৈরি করতে পারি, যেমন পুচ্ছ। কি হলো? পুচ্ছ। পুচ্ছ, পুচ্ছ শব্দের অর্থ কি জানো? হ্যাঁ, ময়ূর পুচ্ছ মানে ময়ূরের পিখম বা লেজ। পুচ্ছ মানে লেজ। এখন আমি তো চয় ছ দিয়ে পুচ্ছ বললাম, তোমরা নিশ্চয়ই অনেক অনেক শব্দ বলবে, তাই না? আমি যেহেতু পুচ্ছই বললাম, তো পুচ্ছ দিয়ে আমি একটা বাক্য তৈরি করার চেষ্টা করি। কি হতে পারে? কাক ময়ূর পুচ্ছ লাগালেই ময়ূর হতে পারে না। কে এরকম ভাবতে পারি না? এরকম করে বাক্য গঠন করা যায় না? হ্যাঁ, তোমরা তোমাদের মতন করে অর্থপূর্ণ বাক্য তৈরি করবে এইভাবে। এরপরে আছে সন্ধে। কি আছে? সন্ধে। সন্ধে মানে আমাদের এই সন্ধ্যাবেলা, তাই না? এখানেও একটা যুক্ত বর্ণ রয়েছে, ন এবং ধ, যেটাকে বলি নয় ধ। নয় ধ যুক্ত বর্ণটাকে ভাঙালে হয় দন্ত ন এবং ধ। এই নয় ধ দিয়ে আমরা অনেক শব্দ তৈরি করতে পারি। আমি এখানে লিখেছি বন্ধন, তোমরা চাইলে আরো 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 অনেক শব্দ তৈরি করতে পারো এই নয় ধ দিয়ে। আমি বন্ধন লিখেছি, এই জন্য বন্ধন শব্দটি দিয়েই আমি একটা বাক্য গঠন চিন্তা করি, যে বাবা মায়ের বন্ধন সহজে ছিন্ন হয় না। মা বাবার বন্ধন কখনো ছিন্ন করা যায় না। এরকম আমরা নানা ধরনের বাক্য, প্রথমে শব্দটা নিয়ে চিন্তা করব যে এই যুক্ত বর্ণটা দিয়ে কি শব্দ আসবে, এবং পরে আমি একটা অর্থপূর্ণ বাক্যে সেটিকে বসিয়ে দেব। মনে থাকবে? তাহলে আসো এরপরে আমরা কি দেখি। আমরা এরপরে দেখব, দেখো কিছু ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখন এখানে আমি, এটা কিন্তু তোমার পাঠ সংশ্লিষ্ট, তোমার পাঠ্য বইয়ের মধ্যেই রয়েছে। যেমন চকাচকিরা, তটে, নির্জন, ডিঙি, 4টি শব্দ রয়েছে এবং 4টি বাক্য রয়েছে পরপর, কিন্তু বাক্যগুলি আছে অসম্পূর্ণ, শূন্য স্থান। এই শূন্য ঘরে বা খালি ঘরে আমার এই শব্দগুলো দিয়ে একটি সঠিক বাক্য তৈরি করতে হবে, তাই না? তাহলে প্রথমে আছে ক, এলাকাটি এত ড্যাশ যে গা ছমছম করে। গা ছমছম মানে ভয়ে গা কি হয়ে ওঠে? ফুলে ওঠে। তাহলে এখানে কি হতে পারে? কোন শব্দটা আসতে পারে? হ্যাঁ, ঠিক, তুমি ঠিক শব্দই বেছে নিয়েছো, নির্জন।
এলাকাটি এত নির্জন যে গা ছমছম করে। এরপরে আসো, নদীর ধারে ড্যাশ দল বেঁধে উড়ে বেড়ায়। নদীর ধারে কারা দল বেঁধে উড়ে বেড়ায় বলো তো, বলতে পারবে? দেখো, চকাচকিরা। হ্যাঁ, নদীর ধারে দল বেঁধে চকাচকিরা উড়ে বেড়ায়। এরপরে আছে, গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ ড্যাশ করে নদী পারাপার হয়। তাহলে গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ কি করে, কি মাধ্যমে নদী পারাপার করে বলো তো? হ্যাঁ, দেখো, ডিঙি। তোমরা ঠিকই ধরেছো, আমি জানি, সবাই জানো। এরপরে দেখো, নদীর ড্যাশ প্রতি বছর মেলা বসে। এখন নদীর কি? হ্যাঁ, তটে। দেখো তো, হ্যাঁ, নদীর তটে প্রতি বছর মেলা বসে। আমি জানি যে তটে মানে হচ্ছে নদীর তীরে। হ্যাঁ, তাহলে নদীর তীরে প্রতি বছর মেলা বসে। তাহলে আমরা এইভাবে খালি ঘরে সঠিক শব্দ বসিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করব। এরপরে দেখি তোমাদের আমি আজকের কিছু মূল্যায়ন করি। এতক্ষণ ধরে কবিতাটা পড়ে শোনালাম, কবিতার মূল ভাব বোঝানোর চেষ্টা করলাম, নতুন শব্দ চেনালাম, তারপরে যুক্তবর্ণ ভেঙে দেখালাম এবং সেই সাথে তোমাদেরকে কিন্তু খালি ঘরে সঠিক শব্দ বসিয়ে আবার অর্থপূর্ণ বাক্য তৈরি করাও শেখাতে চেষ্টা করলাম। এখন তোমাদের আমি কিছু ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করব, দেখি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ঠিকভাবে দিতে পারো কিনা। দেখো, প্রথমেই আছে, কচ্ছপেরা রৌদ্র পোহায় কোন ঋতুতে? বলো তো, কোন ঋতুতে রৌদ্র পোহায়? সাধারণত কি শীত করলেই আমরা রৌদ্রে বসি, তাই না? তাহলে শীত ঋতুতে। হ্যাঁ, আমি জানি, সবাই চিৎকার করে বলেছ। এরপরে, নদী তীরের বর্ণনা সম্পর্কে দুটি বাক্য কি হতে পারে? এতক্ষণ ধরে এই যে সাহিত্যে আমাদের কবিতার নদীর দুই তীরের কত সুন্দর প্রকৃতি নিয়ে বর্ণনা করা হয়েছে, তাহলে সেখান থেকে আমি কি দুটো বাক্য লিখতে পারবো না? নদী তীরে কি দেখা যায়? শরৎকালে সাদা কাশফুলের মেলা দেখা যায়। তারপরে কি নদী তীরে প্রতি বছর মেলা বসে। কত কি লিখতে পারি, তাই না? এরপরে দেখো, পরবর্তী প্রশ্ন, শরৎ ঋতুর প্রকৃতি সম্পর্কে তিনটি বাক্য লেখো। শরৎ ঋতুর প্রকৃতি আমরা জানি, নীল আকাশে ছড়িয়ে দিল সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। সেই তাহলে শরৎকালে কি দেখা যায়? নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখা যায়। তারপরে নদীর পাড়ে কি দেখা যায়? নদীর তীরে কাশফুল দেখা যায়। তারপরে চকাচকিরা নির্জনে ঘর বাঁধে, সেই দৃশ্য দেখা যায়। কত কিছু লিখতে পারি, কি পারবে না তিনটি বাক্য লিখতে? এখন দেখো, 4 নম্বরে, তোমার দেখা নদীর তীরের প্রকৃতি সম্পর্কে তিনটি বাক্য লেখো। এবার তুমি যে নদীর তীর দেখছো, তোমার দেখা সেই নদী তীরের তোমার নিজের মতন করে একটু সেই প্রকৃতি নিয়ে বর্ণনা করো। তিনটি বাক্য, তোমার নিজের মনে যা আসবে সেভাবেই সুন্দরভাবে সেই বাক্যগুলো একটু তৈরি করবে। কি পারবে না? জানি, অবশ্যই পারবে। তাহলে এবার একটু ঝটপট বাড়ির কাজটা নিয়ে নেই বন্ধুরা। কি বাড়িতে এটা করবে তো? দেখো, তোমাদের কিন্তু বাইরের কিছু দেব না। আজকে যা নিয়ে আলোচনা করলাম সেই বিষয় নিয়েই তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। দুই তীরে কবিতাংশটির মূল ভাব 5টি বাক্যে লেখো। কি পারবে না? আমি তো তোমাদেরকে মূল ভাব নিয়ে আলোচনাই করেছি, সেখান থেকে তুমি তোমার মতন করে 5টি বাক্য গুছিয়ে লিখবে এবং সেটা অনুশীলন করবে। ওই লেখাটা তোমার নিজের খাতায় সুন্দর করে গুছিয়ে লিখে রেখে দেবে। যখন স্কুল খুলবে, আমরা স্কুলে যাব, আমাদের সঙ্গে দেখা হবে, তখন তোমার ক্লাস টিচারকে অবশ্যই সেই খাতায় তোমার বাড়ির কাজটি দেখাবে। কি তাহলে এতক্ষণ ধরে আমি
আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর কবিতা দুই তীরের কবিতাংশের প্রথম অংশটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এখান থেকে আমরা কবিতার অর্থ, মূলভাব জানলাম, তারপরে নতুন শব্দ জানলাম, যুক্ত বর্ণ ভেঙে দেখলাম, তারপরে খালি ঘরে সঠিক শব্দ বসিয়ে আমরা অর্থপূর্ণ বাক্য তৈরি করলাম, ছোট ছোট প্রশ্নের উত্তরও দিলাম। এখন আমরা বাড়ির কাজ নিয়ে বাড়িতে যাব। তাহলে সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে এবং নিরাপদে থাকবে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, টাটা।